সবাই একটু 12 নম্বর প্রশ্নটাতে আসো। 12 নম্বর প্রশ্নটা একটু সবাই বের করো। সবাই প্রশ্নটাতে আসো একটু। 12 নম্বরটাতে পাইছো? সবাই পাইছো? Yes sir. ওকে, প্রশ্নতে বলা আছে BD Food Limited has the following capital structure which indicate the optimum capital structure. এখানে নিচে সর্বোত্তম, অপটিমাম শব্দটার অর্থ হচ্ছে কি সর্বোত্তম। আচ্ছা, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমাকে একটু বলতে পারবে? ক্যাপিটাল স্ট্রাকচার দ্বারা কি বোঝায়? দেখো, যখন একটা কোম্পানি সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে যখন ক্যাপিটাল আনে, তখন মনে রাখবে কখনো শুধু নিজের টাকা দিয়ে কখনো একটা কোম্পানি কিভাবে না বিল্ড আপ হয় না। কারণ একটা নিজের একজন মালিক থেকে কখনো ওই পরিমাণ ক্যাপিটাল থাকে না। তখন সেই ক্ষেত্রে সে কি করে, বিভিন্ন সোর্স থেকে কি করে ক্যাপিটাল আনে। সে ডিবেঞ্চার থেকে আনতে পারে, বা সে ইকুইটি থেকে আনতে পারে, বা সে রিটেন আর্নিংসের থ্রুতে পারে, বা প্রেফারেন্স স্টকের থ্রুতে পারে। এখন এই যে বিভিন্ন সোর্স থেকে যে ক্যাপিটাল আনতেছে, কোন সোর্স থেকে কি পরিমাণ টাকা আনলে সবচেয়ে বেশি আয় হবে বা ইনকামটা সবচেয়ে বেশি মানে বেশি হবে, সেটাকে বলা হয় অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। যেমন ধরো একটা আইডিয়া আছে, যদি আমি ইকুইটি থেকে 50 টাকা আনি আর ডিবেঞ্চার থেকে যদি 50 টাকা আনি, টোটাল কত টাকা আছে? আমি 100 টাকা। হ্যাঁ, টোটাল এই 100 টাকা যদি আমি ক্যাপিটাল আনি এই রিসোর্স থেকে, তাহলে আমার ইনকাম হচ্ছে ধরো সাপোজ 10 টাকা, ঠিক আছে? কিন্তু যদি আমি ইকুইটি থেকে 60 টাকা আর ডিবেঞ্চার থেকে যদি আমি 40 টাকা আনি, তাও আমি 100 টাকা আনতেছি, কিন্তু আমার ইনকাম হচ্ছে 12 টাকা। কেন হচ্ছে আমি সেটা বলি। ডিবেঞ্চার জিনিসটা হচ্ছে কি ঝুঁকি, এটা হচ্ছে কি খুবই ঝুঁকিপূর্ণ জিনিস। ইকুইটির চেয়ে ডিবেঞ্চারটা বেশি ঝুঁকিপূর্ণ জিনিস। একটা কোম্পানিতে যত বেশি ডিবেঞ্চারের পরিমাণ থাকবে, ওই কোম্পানিতে ঝুঁকির পরিমাণটা তত বেড়ে যায়। ডিবেঞ্চারটা যেহেতু ঋণ, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি অংশীদারি, এটা হচ্ছে কি ঋণ। এই ঋণের ক্ষেত্রে কোম্পানিতে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়। তো কোম্পানিতে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, এখানে দুইটা থেকে সমান আনতেছি, সেই ক্ষেত্রে ধরো আমি ধরে নিলাম 10 টাকা আয় হচ্ছে, কিন্তু এই রেশিওতে যদি আমি ক্যাপিটাল আনি, অর্থাৎ 100 টাকার মধ্যে 60 টাকা আমি ইকুইটি থেকে আনবো, 40 টাকা আমি ডিবেঞ্চারের মাধ্যমে আনবো, তখন ধরো দেখা গেল আমার আয় হচ্ছে 12 টাকা। দ্যাট মিন্স এই স্ট্রাকচারটা, অর্থাৎ এই দুটোটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারটা যেহেতু আমার সব জন্য ভালো, এজন্য এটাকে বলা হবে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ যে স্ট্রাকচারের মাধ্যমে আমি ক্যাপিটাল আনলে আমার আয়ের পরিমাণটা বেড়ে যাবে বা সর্বোত্তম হবে, সেটাকে বলা হয় অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তোমাদের কিন্তু একটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার একটা চ্যাপ্টারও আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে টোটাল 4টা সোর্সের মাধ্যমে ক্যাপিটাল আনা হচ্ছে। লং এই কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারটাতে টোটাল যে 4টা সোর্সের কথা এখানে বলা আছে। কমন স্টক ক্যাপিটাল 20 লক্ষ টাকা। গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম, ব্র্যাকেট দিয়ে পাশে যে অ্যামাউন্টটা দেওয়া থাকে সেটাকে কি বলে? গত ক্লাসে বলছিলাম, ইভেন আমি নোটে লিখে দিয়েছিলাম, পেজ ভ্যালু। সোর্সের পাশে ব্র্যাকেট দিয়ে যে অ্যামাউন্টটা দিয়ে দেওয়া থাকে ওটাকে বলা হয় কি পেজ ভ্যালু। 14% প্রেফার্ড স্টক টাকা 1000 পার শেয়ার 10 লক্ষ টাকা। কমন স্টকের মাধ্যমে আনা হয়েছিল 20 লক্ষ টাকা, প্রেফার্ড স্টকের মাধ্যমে আনা হয়েছে 10 লক্ষ টাকা। 15% ডিবেঞ্চার টাকা 2500 পার ডিবেঞ্চার 15 লক্ষ টাকা। রিটেন আর্নিংস এর মাধ্যমে আনা হচ্ছে 5 লক্ষ টাকা। টোটাল কত টাকার ক্যাপিটাল আনা হয়েছে? 50 লক্ষ টাকা। নিচে আদার ইনফরমেশন দেওয়া আছে, তো একটা করে স্টার্ট করি। প্রথমটাতে 1 নাম্বার, the current market price of common stock, that means প্রথমে আমরা ইকুইটি বা কমন স্টক নিয়ে কাজ করতেছি। কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন স্টক মানে কাকে প্রকাশ করতেছে? P0 কে, তাই না? কমন স্টকের মার্কেট প্রাইসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P0 দ্বারা। তাহলে P0 কত? 150। কারেন্ট ইয়ার কোম্পানি ডিক্লেয়ারস a dividend of টাকা 15 পার শেয়ার। এটা কারেন্ট ইয়ার ডিভিডেন্ড নাকি নেক্সট ইয়ার ডিভিডেন্ড? কারেন্ট ইয়ার ডিভিডেন্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করি?
D0 দ্বারা। তাহলে D0 ইকুয়াল টু কত? 15। যদি প্রশ্নে বলে দেয়া থাকতো এটা নেক্সট ইয়ার ডিভিডেন্ড, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে সরাসরি D1 লিখতে। যদি প্রশ্নে যদি নেক্সট ইয়ার ডিভিডেন্ড বলে দেয়া থাকতো, হ্যাঁ, নেক্সট ইয়ার বা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যদি বলে দেয়া থাকে, তখন সেই ক্ষেত্রে ডিভিডেন্ডকে আমরা D1 লিখি। কারেন্ট ইয়ার বা দিস ইয়ার যদি বলে, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে D0 দ্বারা প্রকাশ করি। এরপরে প্রশ্নে বলে দেওয়া আছে the company expects that this dividend will increase at 10% annual rate forever। তার মানে এই রেটটা 10% করে একদম অনবরত কি বাড়তে থাকবে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি গ্রোথ রেট। g ইকুয়াল টু কত? 10%। আচ্ছা, আমাদের কস্ট অফ ইকুইটির সূত্র হচ্ছে কি d1 ডিভাইডেড বাই p0 মাইনাস f প্লাস g ইনটু 100। এটা হচ্ছে কি আমাদের কস্ট অফ ইকুইটির সূত্র। আমাদের সূত্রতে আছে d1, আমাকে এই d1টা বের করতে হবে। তাহলে d1 বের করার সূত্র কি? d1 ইকুয়াল টু d0 ইনটু 1 প্লাস g। এই দুইটা মান প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা মান নিয়ে আমি এখানে মান বসাই, d1 এর মানটা বের করছি। d1 এর মান বসাইছি 16.5। p0 এর মান একদম শুরুতে দেওয়া আছে 150। কিন্তু প্রশ্নে কোনো ধরনের ফ্লোটেশন কস্ট সম্পর্কে বলে দেয়া নাই। এই f দ্বারা কাকে বোঝায়? ফ্লোটেশন কস্টকে। এই ফ্লোটেশন কস্টটা প্রশ্নে নাই, কোনো ধরনের কোনো কিছু বলে দেয়া নাই। এইজন্য এটাকে আমরা এখানে কি লিখছি? 0 প্লাস g। এই g এর মানটা হচ্ছে কত? 10%। এর জন্য 0.10 ইনটু 100, আমার k এর মান আসছে কত? 21%। তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ হয়েছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট বলতেছে the company's preferred stock is redeemable after 5 years at 10% premium। এই ইম্পর্টেন্ট লাইনটা খুবই জরুরি, একটু করে বুঝো। আমি তোমাদেরকে একদম প্রথম দিন কস্ট অফ ক্যাপিটাল শুরু হওয়ার একদম প্রথম দিন বেসিক দেওয়ার সময় আমি তোমাদেরকে বলছিলাম যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট দুই সময়ে হইতে পারে, দুইটা সময়ে সম্ভব। ডিবেঞ্চারের ক্ষেত্রে বা প্রেফার্ড স্টকের ক্ষেত্রে আমরা যে ডিসকাউন্ট বা প্রিমিয়াম করি, ডিসকাউন্ট মানে হচ্ছে কি অবহার, প্রিমিয়াম মানে অধিহার। অর্থাৎ তুমি 1000 টাকার জিনিস যদি 1100 টাকায় বিক্রি করো, দ্যাট মিন্স অতিরিক্ত দামে বিক্রি করতেছো, তখন সেটা হচ্ছে কি প্রিমিয়াম। আর যদি 1000 টাকার জিনিস যদি তুমি যদি 900 টাকায় যদি বিক্রি করো, তখন সেটা হচ্ছে কি ডিসকাউন্ট। ঠিক আছে? এখন এই অধিহার এবং অবহার দুই সময়ও হইতে পারে। এক, যখন শেয়ারটা যখন ডিবেঞ্চার বিক্রি করা হয় বা শেয়ার বিক্রি করা হয়, প্রেফারেন্স শেয়ার যখন বিক্রি করা হবে তখনও প্রিমিয়াম এবং ডিসকাউন্ট হইতে পারে। আবার যখন ওই শেয়ারটা রিডিম করা হয় তখনও সেই ক্ষেত্রে সেখানে কি করা যাবে? প্রিমিয়াম বা ডিসকাউন্ট হইতে পারবে। কথা কি বুঝাইতে পারছি? এখন এখানে বলা হচ্ছে কি the company's preferred stock is redeemable after 5 years at 10% premium। অর্থাৎ 5 বছর পরে যখন শেয়ারটাকে আমি আবার ফেরত নিয়ে নিচ্ছি, রিডিম করে নিচ্ছি, তখন সেই ক্ষেত্রে সেখানে আমার 10% কি দিতে হবে? প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত আরো 10% প্রদান করতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে প্রেফার্ড স্টকের পাশে ব্র্যাকেট দিয়ে একটা টাকা লেখা আছে। কত টাকা? 1000 টাকা। ওই 1000 টাকা আমার জন্য কি ফেস ভ্যালু। এরপরে প্রেফার্ড স্টকের ঠিক আগে ওখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে 14%। এই পার্সেন্টেজটাকে বলা হয় ডিভিডেন্ড রেট। শেয়ারের বিপরীতে কি দেওয়া হয়? লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে এই লভ্যাংশটাকে আমরা এখানে প্রকাশ করতেছি ডিপি দ্বারা। মনে রাখবে এই কথাটা আমি আগেও বলছি, আমি আবারও বলতেছি, সকল ধরনের পার্সেন্টেজ অলওয়েজ ধরা হয় কার উপর? ফেস ভ্যালুর উপর। এইজন্য এই ডিভিডেন্ড রেটটাকে আমি কার উপর ধরছি? ফেস ভ্যালুর উপর ধরছি। 1000 এর উপর 14% কত টাকা আসে? 140 টাকা। এরপরে রিকোয়ারমেন্টে বলা আছে the company's preferred stock is redeemable after 5 years। 5 বছর পরে রিডিম করা হবে। এইজন্য n এর মান হচ্ছে কত? 5। redeemable at 10% প্রিমিয়াম বলছে না? তাহলে আমরা কি করব? ফেস ভ্যালুর সাথে 10% টা যোগ করে দিব। যে ভ্যালুটা আসবে সেটাকে বলা হবে কি? রিডিমেবল ভ্যালু। জিনিসটা বুঝো, এটা ফার্স্ট ক্লাসের বেসিক মিস করছে, এজন্য হয়তো সমস্যা হচ্ছে। জিনিসটা দেখো, একটা শেয়ার বা ডিবেঞ্চারের ক্ষেত্রে টোটাল কয়টা টাইম থাকে? দুইটা টাইম। ঠিক আছে?
এখানে শেয়ার কি করা হয়? সেল করা হয়, যেটাকে আমরা বলি কি সেল ভ্যালু। হ্যাঁ, এখানে 5 বছর এখানে সেল ভ্যালুর সময় কি হয় আমি কি বলছিলাম? সাপোজ আমি একটা কোম্পানি কি করতেছি, শেয়ার কিনতেছি বা ডিবেঞ্চার কিনতেছি, তখন সেই ক্ষেত্রে এখানে কি হবে? কোম্পানি একটা ডিবেঞ্চার প্রদান করবে বা একটা শেয়ার প্রদান করবে। ধরো সাপোজ আমি ডিবেঞ্চার কিনতেছি, একটা কোম্পানির ডিবেঞ্চার আমি কিনতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কি পাবো? ডিবেঞ্চার পাবো। হ্যাঁ, আর আমি কোম্পানিকে তার বিপরীতে একটা টাকা দেব। হ্যাঁ, তার মানে কোম্পানি কি পাচ্ছে? টাকা পাচ্ছে। আমার থেকে কি নেন আমার থেকে টাকা চলে যাচ্ছে। আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে start করি। এই ক্ষেত্রে এখানে ডিবেঞ্চার বিক্রি করা হচ্ছে, তো মাথায় সেট করো কিভাবে, যে কোম্পানি একটা ডিবেঞ্চার বিক্রি করে দিচ্ছে, আমি তাহলে আমার কাছে একটা ডিবেঞ্চার পাচ্ছি আমি। হ্যাঁ, আমি কোম্পানিকে কি দিচ্ছি? টাকা দিচ্ছি। কোম্পানি আমার থেকে ওই টাকাটা নিয়ে বিজনেস করবে। হ্যাঁ, আমার থেকে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে না? যখন আমাকে ডিবেঞ্চার কোম্পানি বিক্রি করতেছে, তাহলে আমি টাকা দেওয়ার সময় ডিবেঞ্চারের গায়ে বা প্রেফার্ড স্টকের গায়ে যে দামটা উল্লেখ আছে, 1000 টাকা যদি উল্লেখ থাকে, আমি সেই 1000 টাকাও দিতে পারি, অথবা ওই 1000 এর চেয়ে বেশিও দিতে পারি, অথবা ওই 1000 এর চেয়ে কমও দিতে পারি, ঠিক আছে না? হ্যাঁ স্যার। যখন আমি বিক্রি করতেছি, তখন আমি এখানে এই প্রেফার্ড স্টকের ভ্যালু দেওয়া আছে কত টাকা? 1200 টাকা। 1000 টাকার জিনিস আমি 1200 টাকা দিয়ে বিক্রি করছি, আমাকে বিক্রি করা হয়েছে। তাহলে কোম্পানি প্রিমিয়ামে বিক্রি করছে না ডিসকাউন্টে বিক্রি করছে? প্রিমিয়ামে বিক্রি করছে, রাইট? এটা গেল সেল ভ্যালু হিসাব। এই 5 বছর পরে হিসাবটা কি রকম দাঁড়াচ্ছে? সে আমাকে আমার টাকাটা আবার ফেরত দিয়ে দিবে, সে আমার থেকে ডিবেঞ্চার বা শেয়ারটা আবার নিয়ে ফেলবে। তাহলে এই অংশটাকে বলা হয় রিডিম করা, এটাকে বলা হয় কি? সেল করা। এটা হচ্ছে কি? রিডিম করা। এখন এই রিডিম করার সময়ও ঠিক সেম, প্রিমিয়ামেও যেতে পারে, ডিসকাউন্টে যেতে পারে, আবার সমান টাকায়ও যেতে পারে। যখন রিডিম করতেছে ওখানে 5 বছর পরে, তখন গিয়ে বলতেছে কি 10% বেশিতে রিডিম করা হচ্ছে। দ্যাট মিন্স 1000 টাকার জিনিস 1100 টাকা দেওয়া হয়েছে আমাকে। তাহলে ওই 10% আমি যোগ করে এখানে রিডিমেবল ভ্যালু কত বের করছি? 1100 টাকা বের করছি। দেখো নরমালি যখন আমি এখানে সূত্র লিখতাম, আমি এখানে কি লিখতাম? ফেস ভ্যালু লিখতাম। হ্যাঁ, কিন্তু এখানে আমি আরবি লিখছি কেন? এটার রিজনটা হচ্ছে কি, যে আমার নরমালি রিডিম করা হয় ফেস ভ্যালুতে, কিন্তু এখানে রিডিম করা হচ্ছে কিসে? প্রিমিয়ামে। এই জন্য আমি এখানে আরবি লিখছি। সব সময় আরবি লিখলেও কোনো সমস্যা নাই, বুঝে নাই মনে হয়? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। সাপোজ সূত্রতে আমরা এমনি তো নরমালি কি লিখি? এফবি লিখি না? তোমরা এফবি না লিখো, অলওয়েজ যদি আরবি লিখো তাও কোনো সমস্যা নাই, শুধু বসানোর সময় 1000 ফেস ভ্যালু মানটাই বসা। হ্যাঁ, একই কথা। আচ্ছা, এরপরে সেল ভ্যালু দেখো কি বলতেছে এখানে। সেল ভ্যালু হচ্ছে কত টাকা? 1200 টাকা। প্রশ্নে একটা ফ্লোটেশন কস্ট দেওয়া আছে, দেখো তো কি লেখা আছে? The flotation cost of preferred stock is 20% of sales price. সেলস প্রাইসের উপর ফ্লোটেশন কস্টটা ধরা হয়েছে। আমি বলছিলাম সকল পার্সেন্টেজ ফেস ভ্যালুর উপর ধরা হবে যদি না অন্য কিছু বলে দেয়া থাকে। এখন এখানে অন্য কিছু বলে দেয়া আছে না, যে সেলস প্রাইসের উপর পার্সেন্টেজ যত বলছে, এইজন্য SB SB minus FC। এই সেল ভ্যালু থেকে স্যার বাম পাশে স্যার, সরি আমি এখানে এই যে সেল ভ্যালুর উপর কি ধরছি? ফ্লোটেশন কস্ট ধরছি। তাহলে এই যে কত আসছে? 960 টাকা। এরপরে ক্যাপিএর সূত্র করলাম, DP প্লাস RB মাইনাস NSB ভাগ n ডিভাইডেড বাই RB প্লাস NSB ভাগ 2 * 100। মান সবগুলো বসাইছি, আমার ক্যাপিএর মান আসছে কত? 16.31%। এবার আসো ডিবেঞ্চারেরটাতে। ডিবেঞ্চারেরটাতে সবকিছু আছে, একটু করে দেখো। প্রথমে আগে উপরে ডিবেঞ্চারের পাশে ব্র্যাকেটে কত টাকা লেখা আছে? 2500 টাকা। তাহলে ফেস ভ্যালু কত টাকা? 2500। ডিবেঞ্চারের আগে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ওই পার্সেন্টেজটা কত? 15%। তাহলে ইন্টারেস্ট রেট আমার ফেস ভ্যালুর উপর কত করতে হবে? 15% ইন্টারেস্ট রেট করতে হবে। ইন্টারেস্ট আসছে কত টাকা? 375 টাকা। নিচে কি ইন্টারেস্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, ডিবেঞ্চারের বিপরীতে দেওয়া হয় ইন্টারেস্ট, শেয়ারের বিপরীতে দেওয়া হয় লভ্যাংশ। The maturity period of debenture is 10 years.
ম্যাচুরিটি পিরিয়ড কত বলছে 10 বছর, তাহলে n সমান কত 10। After 10 years the debenture is redeemable at 12% premium। 10 বছর পরে যখন রিডিম হবে তখন কত পার্সেন্টে রিডিম হবে বলছে 12% প্রিমিয়ামে রিডিম হবে। অর্থাৎ গায়ের দাম যা উল্লেখ আছে তার চেয়ে 12% অতিরিক্ত দামে রিডিম করা হবে বলছে। তাহলে ফেস ভ্যালুর সাথে আরো 12% অতিরিক্ত আমাকে কি করতে হবে যুক্ত করতে হবে। 2800 টাকা দিয়ে আমাকে রিডিম করা হলো, কিন্তু বিক্রির সময় কি বলতেছে দেখো, বাট কারেন্টলি সেলস, এটা কখনকার টাকা বলো তো 10 বছর পরের টাকা। এটা রিডিম করা হয় কখন, যে বছর সময়টা দেওয়া আছে তার পরে, দ্যাট মিন্স এটা 10 বছর পরের টাকা। কিন্তু বর্তমানে আমাকে কি করা হচ্ছে বিক্রি করা হচ্ছে না, বলতেছে কি কারেন্টলি সেলস অ্যাট 5% ডিসকাউন্ট, কিন্তু বর্তমানে যে বিক্রি করা হচ্ছে ডিবেঞ্চারটা সেটা আমাকে 5% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। তাহলে ডিসকাউন্টে যখন আমাকে বিক্রি করতেছে তাহলে সেল ভ্যালু ইকুয়াল টু এফবি মাইনাস ডিসকাউন্ট। 2500 এর উপর কত পার্সেন্ট 5%, তাহলে কত হয় 2375। এরপরে বলা হচ্ছে দ্য ফ্লোটেশন কস্ট অফ ডিবেঞ্চার ইজ 1.70 অন ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপর 1.70% কি তোমার ফ্লোটেশন কস্ট হবে। তাহলে সেল ভ্যালু বসাইছি, তার থেকে ফেস ভ্যালুর উপর কি করছে যে ফ্লোটেশন কস্ট করে বিয়োগ দিছে 2300 কত 32.5। একদম লাস্টে এসে একটা কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে। বলো তো ট্যাক্স রেটটা কোথায় ব্যবহার হয়? ডিবেঞ্চারে। শেয়ারে ব্যবহার হয় না? হয় না? হয় না। ট্যাক্স রেট একমাত্র ব্যবহার হয় ডিবেঞ্চারে, কর্পোরেট ট্যাক্স রেটটা। এটা প্রেফার্ড স্টকেও হয় না, ইকুইটিতেও হয় না। আর রিটেন আর্নিংসে যে ট্যাক্স রেটটা ব্যবহার করা হয় সেটা কর্পোরেট ট্যাক্স রেট না, সেটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 40%। আমি সূত্র লিখলাম এখানে i into 1 minus t plus rb minus nsb ভাগ n divided by rb plus nsb ভাগ 2 into 100। সবগুলো মান বসাইছি, বসানোর পরে আমি ক্যাডি এর মান বের করছি। এরপরে লাস্টে আসে কস্ট অফ রিটেন আর্নিংস। দেখো কস্ট অফ রিটেন আর্নিংস এ এখানে ক্যাই এর মান দেওয়া আছে কত 21%। এটা আমি কোথায় বের করছি? একদম শুরুতে 21% এটা বের করছি। পার্সোনাল ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া আছে কত পার্সেন্ট? 25%। আমি এখানে সূত্রতে মান বসাই বের করছি। এরপরে তোমাদের কি WICC টা বের করতে হবে, তোমরা নিজেরা এটা বের করে নেবে। ঠিক আছে?